সময়টি আমরা চলে আসি জীবনের গল্প কথা। জীবন মানেই আনন্দ, জীবন মানেই দুঃখ, জীবন মানেই উচ্ছ্বাস নিয়ে বেঁচে থাকা একটি জীবন। কোথাও বা সমুদ্রের ঢেউ, কোথাও বা আবার নদীর মতো শান্ত, সেই হলো আমাদের জীবন। এই জীবনের গল্প কথায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের খুব পরিচিত মুখ এবং অত্যন্ত একজন গুণী মানুষ। উনি মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন। ঠিক নাম বললাম? সব ঠিকঠাক? আজকে শুনবো ওনার ছোটবেলা, ওনার ঠিক, উনি তো মহিলা কমিশনের চেয়ারপারসন, খুব স্ট্রংলি ওনার চলে, কিন্তু ওনার যে বেড়ে ওঠাটা মেয়ে হিসেবে বা ঘরের এই ত্রিপুরা রাজ্যের মেয়ে হিসেবে কেমন ছিল। আমি শুরুতেই চলে যাই যে ভূমিষ্ঠ হওয়ার পর যখন চোখ কান সব সচেতন হলো, তারপরে যে ছোট ছোট মিষ্টি মিষ্টি মেয়েটি ছিল, মিষ্টি বলছে এখনো দেখতে মিষ্টি, তখন নিশ্চয়ই একটা মিষ্টি বাচ্চা ছিল। কেমন ছিল ওই সময় ছোট ছোট স্মৃতি? তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো ভুবনেশ্বরী টেলিভিশনের যিনি কর্ণধার আমার সামনে বসে আছেন মনীষা দিদিকে, এবং সঙ্গে এই টেলিভিশনের সমস্ত যারা কাজ করছেন প্রতিনিয়ত এই টেলিভিশনকে এগিয়ে নিয়ে চলছেন, সবাইকে আমার মহিলা কমিশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক শুভকামনা সবার জন্য রইল। তো আজকে সত্যি খুব আনন্দ লাগছে যে আজকে এই ভুবনেশ্বরী টেলিভিশনে বসে আমি আমার সেই ছোটবেলার জায়গায় পৌঁছে যাচ্ছি। সেটা মানে খুবই ভালো লাগছে, সত্যি আমার ভাবতেও খুব আনন্দ লাগছে। অনেক অনেক সময় মনে আসে ছোটবেলার বিষয়গুলি, আজকে একটা স্টুডিওতে বসে আমাকে ছোটবেলার সেই স্মৃতিগুলিতে যেতে হচ্ছে। তা সত্যি অবশ্যই তো আলোচনায় আসবো। তো ছোটবেলা বলতে আমি সেই জিনিসটাকেই বলবো যে আমি আমাদের রাজ্যেরই উদয়পুর, যেটা গোমতী জেলায় মহারানীতে আমার জন্ম। সেই জন্মের পর আমি 2-4 বছর আমাকে বাবা, তখন তৎকালীন সময়ে যে বাংলাদেশে আমার ঠাকুরমা বা আমার বাবার যারা অভিভাবিকা ছিলেন তাদের কাছে ছিলাম। তারপর আমাকে নিয়ে আসে, আমরা বাবা প্রতিষ্ঠিত হন। বাবা একজন ব্যবসায়ী ছিলেন, বাবা প্রতিষ্ঠিত হয়েছিলেন ব্যবসায়। বাবা প্রতিষ্ঠিত হয়েছেন ব্যবসায় সেই যতন বাড়ি ডুম্বুর এর আগে, যিনি যে একটা ছোট একটা সিটি বলবো না, একটা গ্রামই বলবো, সেই অমরপুরের যতন বাড়িতে বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। আমার বাবার নাম হলো স্বর্গীয় দীনেশ চন্দ্র পাল এবং মাতা মলিনা রানী পাল। তো বাবা আমাকে সেখানে যখন নিয়ে আসে তখন আমার বয়স 3 বছর, 3 থেকে 3.5 বছর। তো সত্যি মানে যতন বাড়িতে একদম প্রপার যে বাজার, সে বাজারে আমাদের বাড়িটা ছিল। এবং অর্থনৈতিক দিক দিয়ে বাবা মোটামুটি একটা ভালো স্বাবলম্বনী ছিল, ওনার ভালো রোজগার ছিল তৎকালীন সময়, ব্যবসায় উনি যা করতেন। তো আমাদের যে বাড়িটা ছিল, বাড়িটা ঠিক বাজারের দোকান, আমাদের দোকানের ঠিক পেছনটায় আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছিল। আমরা সেখানে থাকতাম, মানে উঠানটা পেরোলেই আমি দোকানে চলে আসতাম। তো সবসময় যেহেতু বাবা দোকানে বসতেন, মা বিভিন্ন কাজে থাকতেন, আমি প্রতিনিয়ত দৌড়েই দোকানে চলে আসতাম। সেই ছোটবেলার সেই কথাগুলো এখনো মনে হচ্ছে যে দোকানে আসতাম। আর তখন দোকানে যারা আসতেন, মানে ক্রেতাগণরা আসতেন, ওই এলাকায় তখন খুব ডেভেলপ করার জন্য অনেক প্রজেক্টের কাজ হচ্ছিল। তো অনেক সার্ভিস হোল্ডাররা ওইখানে কোয়ার্টারে থাকতেন, বিভিন্ন এই যে তখন ডুম্বুরের প্রজেক্টের কাজ হচ্ছিল, তো তখনই আমি এখানে ছিলাম। তো অনেকে আমাকে, সে ছোট্ট শিশু দেখতো, আমাকে খুব আদর করতো। কেউ আমাকে বাংলার মা ডাকতো, কেউ আমাকে ঝর্ণামণি ডাকতো, কেউ মামনি ডাকতো, এবং আমার দোকান থেকে চকলেট কিনে আমাকে হাতে দিয়ে যেত। মানে এটা আমার একটা প্রতিনিয়ত যেন পাওনা ছিল, ওনাদের কাছে আবদার ছিল। তো খুব একটা স্নেহতার সঙ্গে ভালোবাসার মধ্যে দিয়ে আমার বড় হওয়া। শুধু মা বাবা তো অবশ্যই ভালোবাসেন, তার পাশাপাশি পাড়া প্রতিবেশী এই তত্র এলাকায়
যারা অভিভাবকরা ছিলেন তারাও আমাকে খুব ভালোবাসতেন। তো সেই ভালোবাসার মধ্যে বড় হওয়া, কিন্তু তার পাশে আর একটা বিষয় ছিল, আমি খুব চঞ্চলও ছিলাম। এটা দেখে এখন মনে হয় না, খুব চঞ্চল ছিলাম। সত্যি কথা কি, মানে আমি ভাবছি মিষ্টি একটি বাচ্চা ছিল, সেটা বোঝা যায়। হ্যাঁ, খুব চঞ্চল ছিলাম, খুবই চঞ্চল বলতে অ্যাকচুয়ালি তখনকার যে বাচ্চাদের জীবনযাত্রাই, তখনকার জীবনযাত্রাটা যেটা ছিল উন্মুক্ত ছিল, যে আমাদের বাড়ির চার গণ্ডির মধ্যে আমাকে বড় হতে হবে সেই বিষয়টা ছিল না। সেখানে স্কুলে যাওয়া, আমরা ওপেনলি যেতাম স্কুলে, সেখান থেকে হয়তো মাঠে খেলতাম, সন্ধ্যা হয়ে যেত, গড়িয়ে আসতো, তারপর ওইখান থেকে বেরিয়ে কোনো বান্ধবীর বাড়িতে চলে যেতাম, মানে ক্লাসমেটের বাড়িতে, ওইখানেই রাত্র কাটাতাম। অনেক সময় বাবা গিয়ে রাত্রে ওদের বাড়ি থেকে নিয়ে আসতো, কোথায় আছি খুঁজতে খুঁজতে যেত। সেরকম একটা বিষয় ছিল, কারণ বাড়িতে তখন আমার খেলার সাথে কেউ ছিল না, যার জন্য আমি আমার যারা সমবয়সী তাদের ছিল ভাই বোন। অ্যাকচুয়ালি বিষয়টা ছিল আমার জন্মের পর, আমার 3 বছর পর আমার একজন ভাইয়ের জন্ম হয়, কিন্তু সে জন্মগত হ্যান্ডিক্যাপস ছিল। তারপর ওর ইমিডিয়েট আরেকজন ভাই হয়, সেও মারা যায়। তো যার জন্য আমার সেই ছোটবেলাটা মোটামুটি আমি একাই ছিলাম। তারপর অবশ্য আমাদের আরো 4 বোনের জন্ম হয়েছে, আমার একজন ছোট ভাই। পরবর্তী ততদিনে আমি হয়তো অনেকটা বড় হয়ে গেছি। তো যাই হোক, কিন্তু আমার যে ছোট্টবেলা বিষয়টা, সেটা অনেকটাই মানে একাই ছিলাম বাড়িতে বলতে গেলে। তো সেই জায়গা থেকে সত্যি অনেক স্মৃতিতে ভরা আমার সেই ছোট্ট জীবনটা। স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এত চঞ্চল ছিলাম, প্রচন্ড প্রচন্ড পিটাও খেয়েছি টিচারদের হাতে, প্রচন্ড মারতেন তখন তৎকালীন শিক্ষকরা। হয়তো অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, খুব মারতেন, মারও খেতাম, আবার ভালো রেজাল্টও করতাম, পড়াশোনাও ভালো ছিলাম। এবং আমার তখন মনে হচ্ছে যে এত গল্প গুজব করতে ভালোবাসতাম। আমি যখন ক্লাস তখন হয়তো 4র্থ শ্রেণীতে পড়ি হয়তো বা, তখন আমি আগরতলায় আসি। আমার ইয়ারটা এতটা খেয়াল আমি বলতে পারবো না। আগরতলা একবার বাবার সঙ্গে, বাবা একটু শরীর খারাপ ছিল, বাবা আগরতলা আসতেন, বাবা ট্রিটমেন্টে এসছেন, বাবা আমাকেও নিয়ে এসছেন, মাকে নিয়ে এসছেন। তো আগরতলা এসি, সেই বাবা, আমরা আবার রাতেই ফিরে যাব, গাড়ি রিজার্ভ ছিল। তো সেই আমাদের যে জেলখানা, ওইখানে কিছু কোয়ার্টার ছিল তখন। এই কোয়ার্টারে বাবা গেছিলেন গাড়িটা নিয়ে, হয়তো আমাদের পাইলটের কোনো প্রয়োজন ছিল। তো আমি আর মা নামার পরে দেখলাম কোয়ার্টারের একটা রুমের মধ্যে কি জানি নাচ হচ্ছে। তখন বুঝতে পারিনি যে এটা টিভি, যে আরে মানুষ নাচ করতেছে, গান দেখাচ্ছে, নাচছে, গান হচ্ছে। আমি বুঝতে পারিনি যে সেটা টিভি। আমি দৌড়ে এসে দরজাটা পাশেই দাঁড়িয়ে আছি, মানে দেখছি কি নাচছে, একটা মেয়ে নাচছে, একটা ছেলে নাচতেছে, এটা কি বিষয়, মানে অবাক হয়ে তাকিয়েছি। কারো কাছ থেকে তখন বুঝতে পারিনি যে এটা টিভি একটা। তারপর পরের সময় আমি যখন যতন বাড়িতে ফিরে গেলাম, পরদিন বান্ধবীদের কাছে যা না দেখেছি তার থেকে অধিক পরিমাণে গল্প, অনেক বাড়িয়ে গল্প, যে টিভি দেখে, মানে টিভি পরে জানতে পেরেছি যে এটা টিভিতে এরকম নাম বুধবার ছিল, সেই নাকি কি চিত্রহার, তো ওইটা চলছিল, পরে জানতে পেরেছি। তো এরকম খুব চঞ্চলতার মধ্য দিয়ে, এবং স্কুলের যখন বিরতি ঘন্টা পড়তো, মানে লেজার যে পিরিয়ড হতো, তো আমাদের বিদ্যালয়টা ছিল চারিদিকে একদম বিভিন্ন ডিপার্টমেন্টের কোয়ার্টারগুলি ছিল, সেটা গেরা ছিল, কোয়ার্টারগুলি মাঝখানে স্কুলটা ছিল। তো কোয়ার্টার মধ্যে অনেকরা থাকতেন, তারা বিভিন্ন গাছ লাগাতেন, বিভিন্ন কিছু ফুল টুল করতেন। আমরা কখন সেই গাছের জিনিসটা পেরে নেব, বড়িটা পেরে খাবো, হয়তো আমলকিটা ধরেছে সেটা কখন আমাদের কাছে আসবে, হয়তো মানে এইগুলির প্রতি খুব খুব চঞ্চলতা। আমের সিজনে আমটা কখন আনবো, মানে এত চঞ্চলতার মধ্যে, খুব খেলাধুলার মধ্যে, পাশাপাশি পড়াশোনা ভালো রেজাল্টই ছিল। সেভাবে বড় হওয়া এবং সবার আদরে বড় হওয়া। এবং আরেকটা বিষয় আছে যেটা আমার এটাও বলতে হয়, আমি খুব দুধ খেতে ভালোবাসতাম।
মানে দুধ খেতে ভালোবাসতাম বলতে মানে খাবো তো বাবা আমাকে সঙ্গে নিয়ে খাওয়াবেন, বাবা নিজে আমার জন্য ভাতটাকে মেখে দেবেন, মানে বাবা না মেখে দিলে আমার খাওয়া হবে না, দুধ ভাত মানে যাই খাই বাবার সঙ্গে খেতে বসতে হবে, বাবা মেখে দিতে হবে, তারপরে আমি খাবো, মানে বাবা না মাখলে আমার খাওয়াটা হবে না ওদিন, মা না বাবা। তো বাবা মেখে দেবেন, তা বাবা খাবেন, কিন্তু যত কিছুই খাই না কেন পরবর্তী সময় দুধ থাকতেই হবে, দুধ আমাকে খেতেই হবে, মানে মাংস খেলাম মাছ খেলাম যাই খেলাম কিন্তু দুধের ভাত এতটুকু হলো দুধ ভাত আমাকে খেতে হবে, বাবাও খাবেন আমাকেও খেতে হবে। আর সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল সেই চিড়ে মুড়ি আর দই, মানে সেটা আমাদের ব্রেকফাস্ট। আর ভাতের তো আচ্ছা অনেক মেনু থাকতো, মানে এত চিড়া মুড়ি দুধ পছন্দ করতাম, মানে দুধের দই দুধ এটাকে এত পছন্দ করতাম। তো অনেক সময় আমার একজন জেঠিমুনি ছিলেন আমাদের বাড়িতে আসতেন প্রায়, বলতেন মেয়েকে যখন বিয়ে দেবে তখন চিড়ার বস্তা আর গরু সঙ্গে দিয়ে দিও, ও তো এইগুলি খেতে ভালোবাসে। তো সেইভাবে বড় হওয়া, সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন, আমারও সেই দিনগুলি মনে হলো, বিদ্যালয়ের জীবন, সেই ছোটবেলার জীবন, খুব দুরন্তপনার মধ্যে গাছে গাছে মাঠে মাঠে খেলে খেলে বড় হওয়া। আজকে ঝর্ণাদি বুরমন ঠিক ছোটবেলাটা কেমন ছিল আমরা জানলাম, সেই সৌন্দর্যটা সেইভাবে বেড়ে ওঠাটা বোধহয় মানসিক বিকাশের যে একটা অঙ্গ, সেটা আজকের দিনে সন্তানরা ভুলেই গেছে। আমরা একান্নবর্ত ফ্যামিলিতেও থাকছি না, খোলা আকাশের নিচেও বসবাস করছি না। তো কেমন লাগলো যে আজকের ঝর্ণাদের বুরমনের মিষ্টি মিষ্টি গল্পগুলি সেই ছোটবেলায়, উনি খুব দুষ্ট ছিলেন বলছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল খুব একটি মিষ্টি বাচ্চা ছিল, সবাই মিলে আদর করতো, সে এইটা একটা ছিল। তো যাই আবার আসি 13 থেকে 18, 19, 20 ওই বয়সগুলিতে কিভাবে মানে ওই সময় খুব মানে দুরন্তপনা থাকে, আবার কেউ তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, নানা জনের নানাভাবে পরিকল্পনা করে তার জীবনটাকে, কিভাবে দেখেছি? অ্যাকচুয়ালি আমরা 80-তে দাঙ্গা হয়েছিল ত্রিপুরাতে, আমরা সবাই তো সেটা জানি। তো দাঙ্গার ঠিক পরবর্তী সময়ে 81, 82, 83তে আমাদের যতন বাড়িতে মানে সেই দুর্বৃত্ত দ্বারাই আগুন লাগানো হয় বাজারে, এবং সে আগুনে আমরা মানে একদম 100% আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে নিজেদের জীবন নিয়ে আমরা বেঁচেছি। আমরা ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে আগুন লাগবে, কারণ আমাদের পূর্ব বাড়ি টিনের ছিল, তখন তো সেইটাই ছিল গ্রামাঞ্চলে। তো যেখানে খড়ের চাউনি ছিল সেই জায়গাতে আগুন লাগছে লাফিয়ে লাফিয়ে, আমাদের পাশে একটা কালী মন্দির ছিল, কিন্তু আমরা ভাবতে পারিনি যে আমাদের বাড়িতেও আগুনটা আসবে, কারণ পুরোটা টিনের স্ট্রাকচার ছিল আমাদের। তো সেখানে আমরা এক বছরে ঘর থেকে বেরিয়েছি, এবং আমাদের বাবার ব্যবসা গোডাউন যা ছিল সব কিছু মানে সব কিছুই একদম পুড়ে গেছে। তো সেই জায়গাটা আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়েছে, কারণ আমার বাবার কাছে তখন বাবার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না, আমিও তখন মাত্র 8ম শ্রেণীতে মানে ক্লাস 8-এ পড়ি, আর পরবর্তী আমার আর কারো কেউ ছিল না যে বাবাকে পাশে দাঁড়াবে। তো আমার সত্যি কথা আজকে বাবার কথা মনে হচ্ছে, এটাও ঠিক, এবং এটাও ভাবছি যে ওই বাবার কতটুকু মানসিকভাবে শক্তিশালী ছিলেন বলে আজকে ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াবার জন্য উনি প্রয়াস নিয়েছেন, চেষ্টা করেছেন অনেক কিছু, আমাদেরকে বুঝতে দেননি যে আমরা অনেকটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি, তো সেটা বাবা আমাদেরকে বুঝতে দেয়নি। তো কোনো রকম ওইখানে আমরা সরকারি সাহায্যের মাধ্যমে আমরা ছিলাম, অন্য জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু পরবর্তী সময় বাবা সিদ্ধান্ত নিলেন যে না আমি আর ওইখানে থাকবো না, যেহেতু আমার মেয়েরও পড়াশোনার প্রয়োজন, আমি ওইখান থেকে সেটেলমেন্ট আগরতলা নিয়ে নেব। তো আগরতলা আসলেন উনি, তখন আমি 8ম শ্রেণী পাশ করেছি। তো অনেকটা উনি লেট করেছেন, অলরেডি সরস্বতী পুজো টুজো সব শেষ। তো আগরতলা আসলেন, আসার পর দলেশ্বরে আমাদের 13 নম্বর রোডে বাবা একটা বড় বাড়ি কিনলেন, এককানি মতন বাড়ি ছিল, ওই বাড়িটা উনি কিনলেন, একজনের বাগান বাড়ি ছিল, ওটা উনি নিলেন। তো নিয়ে ওইখানে ছোট ভাই বোন, তখন আরো 2জন বোন ছিল,
বা 2-3 জন বোন ছিল, বোনদের নিয়ে আমাদেরকে নিয়ে বাবা চলছেন, কিন্তু আর ব্যবসায় সেই রকম সুযোগ করতে পারেননি। তখন আমাকে স্কুলে ভর্তি করাবে, কোথায় ভর্তি হব আমি, বাবা পরিশানি ছিলেন যে আমাকে নিয়ে কোন স্কুলে ভর্তি করাবো, কোথায় যাবে, সরস্বতী পুজো শেষ। তখন আমার এই পাড়ারই একজন জেঠু বললেন, ঠিক আছে তোমার মার্কশিটে তো ভালো মার্কস দেখছি, দেখে আমি একজন ডাইরেক্টরের সঙ্গে, কারণ স্কুলগুলোতে ভর্তি আর হওয়া যাচ্ছে না, তখন বললো আমি এডুকেশন ডাইরেক্টরের সঙ্গে কথা বলে দেখি। তা আমাকে নিয়ে গিয়েছিল এডুকেশন ডাইরেক্টরের কাছে। তখন উনি দেখলেন, দেখে বললেন, হ্যাঁ বলো তো তুমি কোন স্কুলে ভর্তি হতে চাও, তুমি যে স্কুলে ভর্তি হতে চাবে সেই স্কুলে আমি তোমাকে ভর্তি করাবো, তুমি ভালো মার্কস পেয়েছো, তুমি পারবে। তখন আমি বললাম আমার তো বাড়ি কাছাকাছি গার্লস, সেখানে আমি ভর্তি হব। তো আমিও চিনি না ততটা, তখন আমাকে গার্লস আমি ভর্তি হলাম। আমার মনে আছে এখনো, সে গার্লস আমার মানে যখন আমি ক্লাস 9-এ ভর্তি হই, তখন আমার রোল নাম এসছে 59, একটা সেকশন। খুব কষ্টের ছিল সেটা, কারণ কখনো 59 রোল নাম্বার সবাইকে ডেকে আমাকে ডাকবে, সেটা যেন আমার মানে আমার সহ্য ছিল না। তো যাই হোক, আমাদের ক্লাস টিচার ছিলেন ননীগোপাল সাহা, অনেকে ওনাকে চেনেন, ওই স্যার ছিলেন। তো যখন 8-10 দিন পেরিয়ে গেল, তো স্যার একদিন আমাকে বলল, এই 59 তুমি এখন আর পেছনে বসবে না, সামনের দিকে এসে বসো। তো ধীরে ধীরে সামনের দিকে এসে বসলাম। তো আমি ওই স্কুলে 2 বছর পড়াশোনা করলাম এবং মোটামুটি ভালো রেজাল্টও করেছি। তখন বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করতাম। ভালো স্কুলে আমাকে সব টিচাররা খুবই ভালোবাসতেন। এবং ননীগোপাল স্যার সবসময় একটা কথা বলতেন যে, পাল তুমি উড়ে এসে জুড়ে বসেছ, পাল উড়ে এসে জুড়ে বসেছ। তো সেই ধরনের উক্তি উনি করতেন। যাই হোক, পড়াশোনা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে পড়াশোনাটা ছিল, সেটা আমরা সেই একটা অভিভাবকের যে গাইডলাইন, একটা পেছন থেকে কারোর একটা বুদ্ধি পরামর্শ সাপোর্ট, সেটা আমাদের ছিল না তখনকার সময়। দিদি কারোরই বোধহয় খুব একটা ছিল না, কারণ কি বাবা তো সারাদিন ব্যস্ত থাকতেন, নিজে কিভাবে ফ্যামিলি মুখে অন্ন জোগাড় করবেন বা ফ্যামিলি কিভাবে চালাবেন, আর মা ছিলেন একদম টোটালি হাউস ওয়াইফ, টোটালি উনি ওই জায়গাটাতেই থাকতেন। তো আমাদের এবং পাশাপাশি আমাদের এরকম কোনো রিলেটিভসও ছিল না, বা বড় ভাইরাও ছিলেন না, বা কেউ ছিলেন না কাছে। সেই জন্য কোনো গাইডলাইন আমরা পাইনি, আমি নিজে ব্যক্তিগতভাবে পাইনি। তারপরে আমি যখন এখান থেকে মাধ্যমিক পাস করলাম, ফার্স্ট ডিভিশন পাইনি, কিন্তু হায়ার সেকেন্ড ডিভিশনে পাস করেছি। ভালো রেজাল্টই মোটামুটি হয়েছে। পার্শ্ববর্তী স্কুলে এসে আমি তখন সায়েন্সে ভর্তি হলাম। পার্শ্ববর্তী স্কুলে সায়েন্সে পড়ছি, কিন্তু আমাদের তখন একটা অর্থনৈতিক অবস্থা অনেকটা উইক ছিল, যার জন্য টিচার কভার করাটা একটু সমস্যা। সেটা আবার বুঝতাম যে আমাকে তো ম্যাথসের জন্য টিচার রাখতে হবে বা ফিজিক্স বায়োলজির জন্য। তো ফিজিক্স বায়োলজি হয়তো কভার করতাম, কিন্তু ম্যাথসের জন্য টিচার রাখতে হবে বলে আমি লাস্ট যখন ফর্ম ফিল আপ করতে যাব, তখন আমি ম্যাথসটাকে সরিয়ে দিয়েছি। মানে তখন আমাকে কেউ বলার ছিল না যে ম্যাথস রাখো বা ম্যাথসটা তুমি করো, কারণ আমি কিন্তু ম্যাথসে ভালো স্টুডেন্টই ছিলাম, এত খারাপ ছিলাম না বা ভয়ও পেতাম না। ম্যাথস আমার কাছে ইন্টারেস্টই লাগতো, কিন্তু আমি ভাবলাম যে আমি পারবো না, থাক বায়োলজিটাই থাক, কারণ আমার টিচার কভার করা কষ্ট হবে। তো ওই সমস্ত বিষয়ে সত্যি কথা কি, বাবার দিক থেকে বাবা যতটুকু উনার দায়িত্ব কর্তব্য উনি পালন করার চেষ্টা করেছেন, কিন্তু উনার ইচ্ছা থাকলেও উনি সবটা করে উঠতে পারেননি, কারণ আরো ছোট বোনরা ছিল। তো ফ্যামিলির অনেকজন, বাবা একা রোজগারি ছিলেন, তো সেই জায়গায় গাইডলাইন দেওয়া বা সেই জায়গার থেকে আমরা একটা যুক্তি পরামর্শ পাইনি। তো সেই জায়গার থেকে আমি 12 পাস করলাম। তারপর ওমেন্স কলেজে আমি বায়োসায়েন্সে ভর্তি হলাম, সেখানেও আমি ভালো রেজাল্টই করেছি। কিন্তু করার পরে যে আবার আমি অনার্সে পড়তে যাব বা অন্য জায়গায় পড়বো, মানে সেই ধরনের চিন্তা ভাবনা আসেনি বা করিও নি, কারণ অ্যাকচুয়ালি আমি 89-এ গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং 91-এ আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের পর আর ওই এডুকেশন পরে আসবো, আমরা খুব সুন্দর গল্প খুঁজে পেলাম। কেমন গল্প? আজ ঝর্ণা দেববর্মন মহিলা কমিশনের চেয়ারপারসন, কিন্তু লড়াইটা কিন্তু সকলেরই করতে হয়। কেউ এমন ভাবে, কেউ
কেউ অমন ভাবে। লড়াই কিন্তু সকলেরই থাকে জীবনে, কিন্তু আজকে অনেকে হয়তো যারা টিভি দেখছেন বা যারা ঝর্ণাদি মুর্মনের বক্তৃতা শোনেন অনেক জায়গাতে, বা উনি তো বসে গেলেন মহিলা কমিশনের চেয়ারপারসন, কিন্তু এই যে লং একটা জার্নি জীবনের, এটা খুব কঠিন থাকে। সেই গল্পটুকু তুলে ধরা, এটা আমাদের প্রেরণার কাজ করে। আমরা যারা মেয়েরা আছি, বা মেয়ে বলবো না, সকলের উদ্দেশ্যেই বলবো, আমরা প্রত্যেকেরই কিন্তু কোথাও না কোথাও একটুখানি যুদ্ধ করতে হয় জীবনে। এই যে খুব বিত্তশালী বাড়ির মেয়ে ছিল, হঠাৎ করে তার সমস্ত কিছু হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পর যে একটা জীবন যুদ্ধ সেটা কিন্তু করলো, এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যেমন তেমন নয়। তো সেই ঝর্ণা দেববর্মন আজকে আমাদের ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপারসন। একটু মজার গল্পে আসবো, উনি হয়তো করতে চাইবেন না, আমরা চাইবো একটু ওনার মজার গল্পগুলি তুলে ধরতে। বিয়ের গল্প আসছিল, আমি বিয়েটা বলার সুযোগ দেইনি। এটা উদ্দেশ্য হলো ইন্টারকাস্টে বিয়ে, তো এইটা তো আর আলোচনা করে বিয়ে হয়নি, হ্যাঁ একদমই না, সেটা মানে এটা সকলেই মানবে। তো সেখানে আমি যতটুকু জানি, যতটুকু একটু ফেসবুক ফলো করি মাঝে মধ্যে আপনাকে, তো সেখানে দেখা যায় যে আমি আপনার আমরা কি সহধর্মিনী বলি স্ত্রীকে, তাহলে সহধর্ম বলতে হবে। হ্যাঁ তাই তো বলতে হবে। যে সেই এই ব্যক্তিটা কিভাবে এই মানুষটিকে পেলো এবং কিভাবে নিবেদন করলো, এবং এখনো উনি দেখেছি অনেক রোমান্টিক। একদম আমি ঠিক বললাম? খুব রোমান্টিক এবং খুব চঞ্চল প্রকৃতির মানুষ, খুব মানে সিরিয়াস নয় না। হ্যাঁ আমি আমার মনে হলো, আমি যতটুকু দেখেছি, যতটা সময় আমি দেখেছি, তার মধ্যে আমার বিচারটা কোথাও ভুল করিনি না, একদম না। তাহলে এই যে মিষ্টি মেয়েটা, তখন মিষ্টি এরকম ফিগারও ছিল না, আরো স্লিম ছিল, তো একটা রয়্যাল ফ্যামিলির ছেলে একটা বাঙালি ফ্যামিলির মেয়েকে হাত ধরলো, এটা কি কখন কিভাবে শুরু হলো? সেটা অ্যাকচুয়ালি কি বলবো, আমি তখন ক্লাস 10-এ পড়ি, অনেক আগে থেকে আমাদের যোগাযোগ, মানে 10 থেকে গ্রাজুয়েশন করা হয়েছে। একদম ক্লাস 10-এ পড়ি, আর আমার যিনি বড় উনি 11-এ পড়েন, মানে একটা ক্লাস উপরে ছিলেন। আমি ক্লাস 9 বা 10 এরকমই হবে তখন। না, আমি গার্লস বোর্ডিং এ ছিলাম, তো সে তখন হয়তো প্রাচ্যভারতীতে পড়তো না, বয়েজ বোর্ডিং এ হয়তো পড়তো বা কি, আমি যে ঠিক খেয়াল নেই এতটা। তখন আমি আমার বান্ধবী ছিলেন একজন, খুব মানে খুব কাছের বান্ধবী। দাদা যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন, পয়েন্ট নোট, উনি মনে নেই কোন স্কুলে ছিলেন, তাহলে কিন্তু মুশকিল। এটা পানিশমেন্ট হবে। পরেরটা মনে আছে, মানে একদম পরিচয় যখন গভীর হয়েছে তখন একটা মনে আছে, মানে প্রথমেরটা মনে আছে। তো সে যাই হোক, তো পরিচয় হলো আমার একজন বন্ধুর সোর্সে। তো পরিচয় পড়বে ওর যখন, জানি না কিসের জন্য ভালো লেগেছে বা কি ভালো লেগেছে আমিও জানি না, আমারও ভালো লেগেছে। তো যাই হোক পরিচয় হলো, তো আমাদের মধ্যে একটা ধীরে ধীরে একটা সম্পর্ক হলো। তো কিন্তু আমাদের সম্পর্কটা আমরা এভাবে বজায় রেখেছি যেন আমাদের দুইজনের উদ্দেশ্য ছিল যে আমাদেরকে কেরিয়ার করতে হবে এবং নিজের রোজগারি, মানে আমার হাজবেন্ড সে তখন থেকে মানে ওই জিনিসটাই আমাকে বলতো যে আমাকে এস্টাবলিশ হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ ওনারও পরিবারের যে কন্ডিশন ছিল, সেখানে দাঁড়িয়ে ওনারাও 5 ভাই 2 বোন, একজন ছোট বোন ঘরে ছিলেন, আরেকজন বোন অবশ্য বিয়ে হয়ে গেছে। ভাইরা সবাই স্বাভাবিক, ভাইরা যারাই চাকরি পেয়েছেন বা করছেন সবাই যার যার ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকেন। বাবা ছিলেন না, ছোট বয়সে উনি বাবাকে হারিয়েছেন। উনি আমার হাজবেন্ড, যিনি যার সঙ্গে আমার বিয়ে হলো, উনি রয়্যাল পরিবারের, রাজ পরিবারের উনি। তো সেখানে ওনাদেরও দীর্ঘ বছর ওনার বাবা অসুস্থ ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদেরও অনেক লড়াই করতে হয়েছে। তো যার জন্য সেখান থেকে এস্টাবলিশ, ওনাদেরকেও মা পেনশন, ছোট একটা পেনশন পেতেন, ভাই বোন মিলে একটা কোন রকম ভাবে একটা ম্যানেজ করে চলা। তো সেই জায়গায় উনিও উপলব্ধি করতে পারতেন যে আমাকেও নিজে এস্টাবলিশ হতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, আমার স্বপ্নকেও সাকার করতে হবে। তা আমি তখন ওইটাই আমাদের মধ্যে আলোচনা করতাম আমরা, যে একদম আমাদের এটাই মেইন উদ্দেশ্য, আমরা পড়াশোনা করব এবং আমাদের ভবিষ্যৎটাকে
নিশ্চিত করব যেন একটা কিছু জায়গায় আমরা পৌঁছাতে পারি। তো সেই পরিচয়টা মোটামুটি একটা পরিচয়ের মধ্যেই রাখা, সেরকম খুব বেশি একটা আমরা মেলামেশায় যাইনি বা কোথাও এরকম আহামরি কিছু না। আর তৎকালীন সময় তো ফোনেও ছিল না যে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলবো, সেই বিষয়টা ছিল না। তো যখন আমি 11-এ ভর্তি হলাম বাচ্চাভারতী স্কুলে, তখন ও 12-এ বাচ্চাভারতী স্কুল, ঠিক আছে, বাচ্চাভারতী। তো তখন মাঝে মধ্যে একটু দেখা হতো, কথা হতো, বাস এরকমটাই, এত বেশি একটা আমরা ঘনিষ্ঠতা ছিলাম না তখন। এরপর আমি কলেজে গেলাম, ও নিজেও কলেজে গেল, বিকম নিয়ে ভর্তি হলো, আমি সায়েন্সে কলেজে ভর্তি হলাম। তো বিকম নিয়ে কলেজে ভর্তি হলো মানে কলেজে পড়া, এবং হয়তো সে উপলব্ধি করতে পেরেছে যে আমি যদি কলেজে পড়ি তাহলে আমার কেরিয়ারের জন্য আদার্স একটা লাইন খুঁজে বের করতে হবে। তো যার জন্য করতো কি, সে নাইট কলেজ ছিল এবং ডেতে আইটিআই করতেন, আর রাতে কলেজ করতেন, এবং পাশাপাশি গেপিং এ টিউশন করতেন। ওইটা উনিও লড়াই করেছেন সেই সময়, ওই বয়সটা উনিও লড়াই করেছেন, কারণ উনিও তখন বুঝতে পেরেছেন যে আমাকে তো দাঁড়াতেই হবে। তো ওই রকম একটা কন্ডিশনে উনিও কলেজ লাইফ শেষ করলেন এবং আইটিআই কমপ্লিট করলেন। করার পর আমি যে বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ওই বছরই উনি ওএনজিসিতে সার্ভিস পেয়ে গেলেন। মানে ওনার কমপ্লিট হয়েছে একদম ওএনজিসিতে, কারণ উনি সত্যি কথা কি, উনি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ফিল্ডে ছিলেন এবং আইটিআর উনি খুব ভালো রেজাল্টের সঙ্গে উনি পাস করেছেন, যার জন্য উনি পেয়েছেন গ্রামীণ ব্যাংকও চাকরি পেয়েছেন, একসঙ্গে অফার এসেছিল, গ্রামীণ ব্যাংকে এসেছিল এবং ওএনজিসিতে এসেছিল। তখন ওনার মামা বললেন যে না, ওএনজিসি নাও, তুমি গ্রামীণ ব্যাংকে নিতে হবে না। তখন ওএনজিসিতে উনি চাকরি শুরু করলেন, 89-এর শেষের দিকে উনি চাকরিটা পেয়েছে। তো আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। তো সেটা ছিল আমাদের লাইফ। তো আমাদের এই যে একটা সম্পর্ক, 7 বছরের সম্পর্ক ছিল, মানে আমাদের পরিচয় 84-এ আমাদের পরিচয় ছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমরা 7 বছর আমাদের একটা সম্পর্ক ছিল। কিন্তু আমরা এই সম্পর্কটাকে মানে এত সুন্দর গুরুত্ব সহকারে ওই সম্পর্কটাকে মর্যাদা দিয়েছি, যার জন্য হয়তো বা আমাদের প্রতিটি আশা, জীবনের যে লক্ষ্য, ওই আশাগুলি আমরা পূর্ণ করতে পেরেছি। সেটা অত্যন্ত, আমি নিজেও গর্ববোধ করি যে সবকিছু আমরা যদি খারাপ দিকটা বা নেগেটিভটা ভাবি তা নয়, সেটা পজিটিভও ভাবতে হবে। আজকে আমার হাজবেন্ডের হয়তো বা আমার সঙ্গে পরিচয় হয়েছে বা আমাকে ওর ভালো লেগেছে, যার জন্য হয়তো ও সিদ্ধান্ত নিয়েছে ওকে বিয়ে করতে হলে আমাকে নিজে খুব তাড়াতাড়ি রোজগারি যেতে হবে, স্বরোজগার করতে হবে, হয়তো তার এরকম চেঞ্জিংটাও এসছে, যার জন্য ও তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত করতে। প্রেম তো আসলে প্রেম মানুষকে উন্নতির পথে প্রতীক করে, সেটাই আমরা মানে যেটা অরিজিনাল প্রেম বলে। আজকের প্রেম তো বলাই যায় না, সকালে হচ্ছে বিকালে ভাবছি শুনি, একটা ইংরেজি শব্দ শোনা যায় এখন, ব্রেক হয়েছে। হ্যাঁ, তো এই যে কি সুন্দর অসাধারণ প্রেমের গল্প, আমরা আরো কয়েকটা এপিসোডে ছিল জীবনের গল্প কথায়, আমরা ঠিক এরকমই পেয়েছিলাম 7 বছর, 10 বছর, 15 বছরের প্রেম, তারপর নিজেরা দাঁড়িয়ে তারপর বিয়ে করা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ঝর্ণা দেববর্মন একটি যোদ্ধা। এই যোদ্ধা আজ মহিলা কমিশনের চেয়ারপারসন। একটু মিষ্টি করে দাদার কয়েকটা খুনসুটি আনসার জিজ্ঞেস করি। দাদা কি ঝগড়া করে না? হ্যাঁ, তার আগে আমি আরেকটা এক্সপিরিয়েন্স আমি বলে দিই, আর মানে আরেকটা কথা আমার না বলে অসম্পূর্ণ থেকে যাবে। অ্যাকচুয়ালি আমি যখন ওর সঙ্গে মিশতে শুরু করলাম, আমি যখন ওকে ভালোবাসি বা ওর সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন হয়, তখন আমার মনে একটা দ্বিধা ছিল সবসময় যে আমি একটা অন্য কাস্টের ছেলেকে পছন্দ করেছি, আমার পরিবার কখনো মেনে নেবে না। কারণ আমার বাবা যেমন আমাকে ভালোবাসতেন, প্রত্যেক বাবাই সন্তানদের ভালোবাসে, বাবাও আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু খুব রাগী ছিলেন উনি, খুব রাগী ছিলেন, এত রাগী ছিলেন। এবং এই সম্পর্ক নিয়ে আমি বাড়িতে প্রচুর পরিমাণে হেনস্থা, মানে বলবো কি, মারপিট, অনেক কিছু আমি বাবার হাতে পেয়েছি। তো কলেজে পড়তে দেবে না, কলেজে যেতে হবে না, বাবাকে বলেছে আর সম্পর্ক থাকবো না, কলেজে যাচ্ছি, এরকম অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কারণ বাবা কিছুতে মেনে নিতে পারেনি।
তো কারণ আমাদের আত্মীয় স্বজনরা কেউ ভাবেনি যে আমি একজন অন্য কাস্টে আমি বিয়ে করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমার সঙ্গে যে আমার একজন বান্ধবী ছিলেন, তারও একটা সম্পর্ক ছিল। আমি তাকে সবসময় বলতাম যে তোর তো বাড়িতে বিয়ে হবে, কারণ তোরা একদম একই কাস্টে আছিস এবং ছেলে ভালো রোজগার করছে, তো সেই জায়গায় তোদের হবে, হয়তো আমার সেই জায়গাটা হবে না। কিন্তু আমি নিজের থেকে গিয়ে বিয়ে করব সেটা আমি বিরোধী ছিলাম। কিন্তু দেখা গেল কি পুরোটা উল্টো হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে তখন একটা বিষয় থেকে বাবা নিজের থেকে বললেন, মানে আমার এক বোন জামাই মারফতে ও বিয়ের প্রস্তাব পাঠালেন, বাবা নিজের থেকে ছেলের বাড়িতে আসলেন, এসে বললেন, বাড়িতে গেলেন, আমি তো ভাবছি কি জানি হবে, বাবা কোন রোগ জানে আজকে ধারণ করবে, মানে কি জানি পিঠা খাবো কিনা। বাবা গেলেন, গিয়ে মাকে বললেন যে আমি যদি মেয়েকে খুঁজে পাত্র খুঁজেও বিয়ে দিতাম তাহলে আমি এমন বংশ পেতাম না বা এরকম একটা ছেলে পেতাম না। আর এত ভালো লেগেছে ওদের পরিবারের কালচার, একজন ক্ষত্রিয় বংশের একটা ছেলেকে আমি পেয়েছি আমার মেয়ের জন্য, সেটা মেয়ে তো অনেক ভাগ্যবান। তো বাবা এত খুশি হয়েছে এবং বাবা নিজের হাতে আমাকে বিয়ে দিয়েছেন, সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে বাবা নেই, তো আজকে বাবা নিজের সজ্ঞানে আমাকে এই পাত্রের হাতে তুলে দিয়েছেন, হয়তো বাবার আশীর্বাদে আজকে আমার এত বছরের একটা বিবাহিত জীবন। মা আছে। আর দাদার সঙ্গে এরকম টুকটাক ঝগড়াঝাটি হয়? হ্যাঁ, এটা তো সব পরিবার, আমার মনে হয় না ঝগড়া না করলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় না। ঝগড়া তো হবে, সকলেরই হয়। আমার মনে হয় দাদা মানায় আপনাকে, এটা কি আমি ঠিক বলেছি? না অ্যাকচুয়ালি রাগ হলে মনে হয়, আমি যেটা যতটুকু মানে আমার ধারণাটা না, রিসেন্টলি অবশ্য এই জিনিসটা অনেকটা ডাইলুট হয়ে গেছে। আমি প্রথম দিকের কথাই বলছি। প্রথম দিক দিয়ে আমি নিজে কিছু বিষয়ে হয়তো একটু অতিরিক্ত ভেবে নিতাম বা অতিরিক্ত হয়তো বা রাগ দেখাতাম, যতটা না হলেও হতো। হ্যাঁ, তো ওই তখন দেখতাম হই নিজেই, হয়তো সকালে রাগটা হলো, সন্ধ্যায় ও নিজেই ম্যানেজ করেছে বা রাগটাকে কমিয়ে দিয়েছে। তো সেরকম বড় ধরনের কোনো বিষয় আজ অব্দি হয়নি এত বছর বিবাহিত লাইফ। এবং আজকের দিনে আমি সত্যি কথা আমি সবার সামনে সেটা স্বীকারও করতে পারবো যে যখন বিয়ে করেছি বা এর আগের যে সম্পর্ক ছিল আমাদের, তারপর আমাদের বিবাহিত জীবন, আজকে প্রায় 30 বছরের উপর আমাদের বিবাহিত জীবন, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে প্রথম থেকে আজকের দিনে আমাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। এবং প্রতিটা মুহূর্ত আমার স্বামী আমার পাশে থাকেন, বুদ্ধি পরামর্শ বলো এবং সবকিছুতে। এবং আমার সবচেয়ে আমি ভাগ্যশালী বলবো যে আমার স্বামী সবসময় আমাকে সাপোর্ট করছেন যে তোমার যা কিছু করার তুমি কিছু করো, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, বা তোমার সমাজের জন্য কিছু কাজ করা, বা তুমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, কোনো রকম আপত্তি ওর ছিল না। এবং সেই জায়গাটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল এবং সেই জায়গাটা আমি পেয়েছি। সেটা আমরা খুব ছোট ছোট করে শুনবো, আমরা সময়টা অনেকটা অতিক্রম করে ফেলেছি। এই যে রাজনীতিতে পদার্পণ, এটা কখন শুরু হয়েছিল জীবনে? রাজনীতিতে এটা যদি বলতে যাই অনেকটা সময় আবার নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি রাজনীতি ঘরানার মেয়েও নয়, রাজনীতি ঘরানার মিসেসও নয়। মানে রাজনীতিতে আমি আসবো সেটা আমার কখনোই আমার চিন্তায়ও ছিল না, ভাবনাও ছিল না, এবং সেরকম প্ল্যাটফর্ম আমি দেখিও নি। রাজনীতি কি জিনিস বুঝতামও না। হ্যাঁ, বেসিক্যালি মানে মেইনলি আমরা ইলেকশন আসতো, ভোট দিতাম, কে জিতেছে জানতাম, শুনতাম, এতটুকুই যা। মানে ওই প্ল্যাটফর্মে আমি কোনো ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু জানি না, সেটাও আমার হাজবেন্ডের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করবো। হঠাৎ করে সেই 1916-এ আমার হাজবেন্ড আমাকে বললে, আরে সরি 2016-তে আমার হাজবেন্ড একদিন আমাকে বললেন, তুমি তো সবসময় দেখি মোদিজির ভাষণ শুনতে খুব ভালোবাসো। আমি এটা জানি না, কারণ 2014 সালে যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী মোদিজি দায়িত্ব নিলেন
এবং উনার যখন আমি কোথাও টিভিতে উনার ভাষণ পেতাম, বক্তৃতাগুলি পেতাম, ওইটা আমি খুব মাইনরলি শুনতাম, মানে আমার কাছে একটা অন্যরকম আকর্ষণ করতো। তো ওইগুলি আমাকে খুব অ্যাট্রাকশন করতো এবং ওইটা আমি দেখতাম। তো উনি হয়তো ওটা লক্ষ্য করেছেন, বললো যে তুমি তো মোদিজির খুব ফ্যান মনে হচ্ছে, তুমি কি পার্টি করতে চাও, রাজনীতি করতে চাও? যদি করতে চাও তাহলে করো, বিজেপিতে নাম যাও, কোথায় গেলে বিজেপিতে যুক্ত হওয়া যায় তুমি নিজে গিয়ে খোঁজ করো। মানে আমি এটা অবাক হয়ে গেছি। আমার ফ্যামিলিতে ওই দিন একটা মিটিং ছিল, মানে ফ্যামিলি মিটিং। ওই মিটিং আমার ভাসুরের ছেলে বা ভাসুর বা আমার অন্যরা ছিল, রিলেটিভসরা, তাদেরকে আমি চা দিচ্ছি। আমার মিটিং এর শেষে আমার হাজবেন্ড এই প্রপোজালটা রাখলো যে দেখো সবাইকে আমি জানাচ্ছি আমার মিসেসকে আমি বিজেপিতে কাজ করতে পাঠাবো, ও ইন্টারেস্টেড মোদি সম্পর্কে, এটা ও যদি চায় আমার কোনো আপত্তি নেই, তোমাদের কারোর আপত্তি আছে? তখন আমার ফ্যামিলি সবাই বললো না, কেন আমাদের আপত্তি থাকবে, ও যদি যেতে চায়, ও করতে চায়, করতে পারে। সেই 7 দিন 15 দিন গেল, তো 15 দিন পরে আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করে, তুমি কোথাও গেছো, কারোর সঙ্গে যোগাযোগ করেছো? আমি কার সঙ্গে আমি যোগাযোগ করবো, আমি কাউকে চিনি না, আমি কার সঙ্গে যোগাযোগ করব, কোথায় যাব আমি? বললো লেকচুকুনি যে তোমার একজন পরিচিত আছে, উনি তো বিজেপি করেন, ওনার সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। এইভাবে দেখতে তো হঠাৎ করে আমার একটা, অ্যাকচুয়ালি আমার সবসময় কিছু করার একটা মানসিকতা ছিল, আমি নিজে একটা গার্মেন্টস এর বিজনেসের সঙ্গে যুক্ত ছিলাম। তো সেখানে একজন মহিলা আসলো, জানতাম উনি বিজেপি কাজ করে, ওনাকে বললাম যে বিজেপিতে কিভাবে আসতাম। দিদি আপনি আসবেন? উনি খুব খুশি হলেন, সঙ্গে সঙ্গে বনমালী ফুলের মন্ডল প্রেসিডেন্টকে পরের দিনে আমার এখানে নিয়ে আসলেন এবং আমার বিজেপিতে পদার্পণ। তো সেটা সত্যি আমার কাছে অবাক লাগে যে আমি বিজেপিতে কিভাবে এসেছি, মানে এটা কেউ আমাকে ঘর থেকে বুঝিয়ে নিয়ে আসেনি, আমি একদম টোটালি নিজের চিন্তা ভাবনায় এসেছি এবং টোটালি আমার স্বামী সেখানে আমাকে প্রেরণা দিয়েছেন। তারপর বিজেপিতে 7 দিন পর গার্লবুজিং স্কুলে একটা মিটিং আমি গেলাম। সেখানে যাওয়ার পর আমাকে বলল সুশীল রায়, উনি নেই আজকে, তো সুশীল রায় কে আমরা চিনি পাড়ার অভিভাবক হিসাবে। উনি বললেন ঝর্ণা তোমাকে 2 নম্বর বুথের বুথ প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি কো দাদা বুথ প্রেসিডেন্ট কে আমি তো চিনি না, বুঝি না। বুঝতে হবে না, তুমি সব বুঝতে পারো, তুমি বুথ প্রেসিডেন্টের দায়িত্ব। সে বুথ একটা প্রেসিডেন্টের দায়িত্ব পেলাম, বুথ প্রেসিডেন্টের দায়িত্ব, বুঝি না, কিছু না, জানি না। সেই ধীরে 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 শুরু হলো এবং 18 নির্বাচন গেল, আমার বুথ ভালো রেজাল্ট করেছে, মানুষ আমাকেও নিয়েছে। সবাই হয়তো বা কিছুটা ভেবেছে যে এই বাড়ির একজন মহিলা বেরিয়েছে, তার মানে আমরাও কিছুটা ইন্টারেস্ট দেখাবো। অসাধারণ গল্প, যে কোনো মানে রাজনৈতিক ব্লাডই ছিল না, একদম না, একদম। এটা একটা অসাধারণ। তারপর তো দেখা গেল কি 18 নির্বাচন শেষ হলো, আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হলো, তা খুব আনন্দ মুহূর্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে 18 শেষ হলো, 19-এ আমাকে বলে কি আমি নাকি সদর আরবান জেলার মহিলা মোর্চার সভানেত্রী। তো আমাকে পার্টি থেকে সেই সূচনা দেওয়া হলো। এত বড় দায়িত্ব আমি কিভাবে নেব, কিভাবে করব, কোথায় বুথ প্রেসিডেন্ট এবং কোথায় সেই সদর জেলা, আপনার মধ্যে একটা ছিল বিষয়, তো সেটা হয়তো মানে বোঝা গেছে সেই জায়গায়। কিন্তু অ্যাকচুয়ালি এই যে দায়িত্বগুলো আমাকে দিলেন, আমার কিন্তু পিছনে কোনো এরকম ব্যাকগ্রাউন্ড ছিল না যে কেউ আমার পরিচিত, তার সোর্সে আমাকে এখানে নেওয়া হচ্ছে, বা কেউ আমার জন্য রিকমেন্ড করেছে তার জন্য আমাকে নেওয়া হচ্ছে, সেরকম কোনো বিষয় ছিল না। তারপর 19, 20, 21-এ আবার রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী দায়িত্ব দিয়ে দিল সেই করোনা লকডাউনের মুহূর্তে। তো সেটা আমার জন্য অনেক বড় পাওনা যে এত বড় দায়িত্ব, সারা রাজ্য নিয়ে কাজ করা, আমি কিভাবে করব। কারণ একটা বছরও আমি জেলা সভানেত্রী কাজ করে উঠতে পারিনি, আবার সেই জায়গা থেকে ওই দায়িত্বে। তো সেখানে আমি 3 বছর কাজ করেছি এবং আমি নিজে, কে বলবে, কে সার্টিফিকেট দেবে সেটা পরের কথা, আমি নিজে, কারণ সব আমরা এটা এই জিনিসটা বুঝি যে স্যাটিসফ্যাকশনের জন্য নিজেকে নিজে প্রশ্ন করা, নিজেকে নিজে প্রশ্ন করা, আমি নিজে স্যাটিসফ্যাকশন, তার মানে এটা কাস্টর স্যাটিসফ্যাকশনে আমরা করেছি। তা আমাকে কে কি সার্টিফিকেট দেবে সেটা পরের কথা, কিন্তু আমি নিজে স্যাটিসফ্যাকশন সেই কারণে, কারণ এই 3 বছর আমি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে আমি রাজ্যের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত যে কত কিলোমিটার দৌড়িয়েছি, সেটা যদি আজকে আমি রেকর্ড রাখতাম তাহলে হয়তো অনেককে পেছনে ফেলিয়ে আমার সেই কিলোমিটারটা আগে থাকতো।
প্রচুর কাজ করেছি মানুষের সঙ্গে মিলেমিশে। তার জন্য বোধহয় যোগ্য সম্মান মহিলা চেয়ারপারসন, তার জন্য যোগ্য না 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 তার জন্য যে যোগ্য সম্মান পেয়েছি সেটা সবচেয়ে বড় যোগ্য সম্মান হলো যে আমি সারা রাজ্যে আমার বোনদের, মাদের, ভাইদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা। এটা অবশ্যই একটা মানুষের জীবনে বিরাট। এটাই আমার মহিলা কমিশনের চেয়ারপারসন, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি সত্যি মানে আমাকে মানে মহিলা কমিশনের চেয়ারপারসন দায়িত্ব দিয়েছে, অবশ্য গুরু দায়িত্ব, খুব সম্মানের জায়গা, খুব ভালো জায়গা, কাজ করার আরো সুযোগ আছে সেখানে, সেটা অবশ্যই ভালো, আমি সম্মান জানাচ্ছি সেই জায়গাটার জন্য। কিন্তু এজ এ মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসাবে মানুষ যেভাবে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের সঙ্গে যেভাবে মিশেছি এবং মহিলারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, পাশাপাশি শুধু মহিলা না, আমার যুব মোর্চার বাইরেও এবং আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সবাই একটা আমি ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ পেয়েছি এবং প্রশংসা পেয়েছি, সেটা আমার জন্য অনেক বড় পাওনা। সেটাই বলবো। অসাধারণ গল্প। আমরা জীবনের গল্প কথাই ছিলাম। দিদি আমি 2-3টে প্রশ্ন একদম এক কথায় শুনবো, একটি ওয়ার্ডে শুনবো। কি খেতে ভালোবাসে? কি খেতে ভালোবাসি? এখনো আমি দুধ বা দই দিয়ে মুড়ি বা চিড়া ভিজিয়ে খেতেই ভালোবাসি, কলা দিয়ে। কি ভালো লাগে না? সব ভালো লাগে না এরকম বিশেষ কিছু একটা নেই, সবই খায়, সবই ভালো লাগে, মোটামুটি সবই ভালো লাগে, সবই। মেয়েদের যে সহজাত প্রবৃত্তি, স্বাস্থ্যে খুব ভালো লাগা, নিজেকে সাজিয়ে রাখা, সেটা ভালো লাগে? অ্যাকচুয়ালি সেটা তো অবশ্যই মেয়েদের একটা আলাদা পার্ট, নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে সাজিয়ে রাখা, সেগুলি তো অবশ্যই ভালো লাগে, ভালো লাগে। কিন্তু আমি জানি না আমার নিজের জন্য আমি সেই বিষয়টা কতটুকু চর্চা করি, কিন্তু অন্যকে যখন দেখি তখন ভালো লাগে, মানে ভালো লাগে। আর ত্রিপুরাকে কিভাবে দেখতে ইচ্ছে আগামীতে? ত্রিপুরাকে আমার একটা কি বলবো, ত্রিপুরাকে একটা মানে আমি বলে বুঝাতে পারবো না, এরকম একটা ত্রিপুরা আমরা চাইছি, আমি নিজ মন থেকে চাইছি যে ত্রিপুরার প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের ঘরে, মানে একদম সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা পরিবারের ঘরে যেন মানে একটা আনন্দের জোয়ার বসে, প্রত্যেক পরিবারের যেন স্বরোজগারি হয়, প্রত্যেকের জন্য যেন একটা শান্ত, প্রিয়, সুস্থ। কারণ আমরা সবাই জানি মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি ত্রিপুরা। এই মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রয়াস, যে একাত্ম মানববাদ চিন্তাধারা নিয়ে কাজ করছেন, সেই দুটো মিলে যেন এই রাজ্যের একটা শ্রেষ্ঠ রাজ্যের রূপ নেয়। কারণ কোনো এক সময় আমরাও সেটা শুনেছি, ত্রিপুরা কোথায়, বাংলাদেশ, মানুষ চিনত না ত্রিপুরাকে, সেই কথাটা আমরাও পেয়েছি। ত্রিপুরা বলে একটা ছোট্ট রাজ্য, সেটাকে ভারতবর্ষের আপনি মহিলা কমিশনের একজন চেয়ারপারসন, মেয়েদেরকে সামনে মেয়েদেরকে কি দেখছেন? আপনি একজন মহিলা, আমি একজন মহিলা বসে আছি, মেয়েদেরকে কোন জায়গায় দেখতে চাইছেন আগামী দিনে? না, অবশ্যই মেয়েদেরকে মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে আমি মেয়েদেরকে কোন জায়গায় দেখতে চাইছি সেটা না, যেটা একটা পার্টিকুলার মেয়েদের নিয়ে কাজ করছেন, কারণ আমি মহিলা মোর্চা যখন কাজ করেছি সেটাও মেয়েদের নিয়ে কাজ করেছি। তো এখন আমার যেটা সবসময় আমি সমস্ত মেয়েদেরকে একটা বলি, আমি গতকালকেও ঈশানপুর স্কুলে গেছিলাম, সেখানে সমস্ত মেয়েরা ছিল, বা তুলসীবতী বালিকা বিদ্যালয়, শঙ্করাচার্য বালিকা বিদ্যালয়, এনএসএস ক্যাম্পিং আমাকে ডেকেছিল। আমি প্রত্যেক মেয়েদেরকে একটাই বার্তা দিতে চাই যে তোমরা কখনো, হ্যাঁ, তোমাদের অভিভাবক, অভিভাবিকা সবাই, মা বাবা সবাই প্রত্যেক কন্যা সন্তানকে ভালোবাসে, আমরা মানি, সমস্ত গার্জিয়ান ভালোবাসে, কিন্তু নিজেদের চেতনায়, চিন্তায় নিজেরা বড় হবে যে আমাকে আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার সিদ্ধান্তটাই মেন। আমার জীবন যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমি কারুর কাছে নত স্বীকার করব না। সে হয়তো আমার গর্ভবতী মাও হতে পারে, সে হয়তো আমার গর্ভজাত পিতাও হতে পারে, যে আমি অল্প বয়সে নিজেকে প্রতিষ্ঠিত না করে বিয়ের পিড়িতে অন্তত নিজেকে নেব না, এবং নিজেরা যেন অবশ্যই তোমরা প্রতিষ্ঠিত হও, এবং সেই জায়গায় যেন আমরা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মেয়েকে দেখতে পাই, সেটা আমার খুব মন থেকে আমার চাহিদা। এটা আমাদেরও থাকবে, কারণ মেয়েরা যখন স্বাবলম্বী থাকে চারিদিকটা আলোকিত হয়ে থাকে। খুব ভালো থাকবেন,
এবং সুস্থ থাকবেন, এইভাবে হাসি খুশি থাকবেন। তোমাদের আশীর্বাদ। আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। আপনি খুব ভালো থাকবেন। জীবনের গল্প কথা অনুষ্ঠান এখানেই শেষ হলো আজকের মতো। আমরা ঠিক এই সময়ে প্রতিদিন 7:30 শুরু হয় এই জীবনের গল্প কথা। চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। আপনাদের যার যে গল্প রয়েছে এই গল্প নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন জীবনের গল্প কথা অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন।